2000 যাত্রী নিয়ে টাইটানিকের চেয়েও বড় একটা জাহাজ হঠাৎ করেই সমুদ্রের মাঝখানে উল্টে যায়। আস্তে আস্তে পানি ভরে যেতে শুরু করে। বাঁচার আশায় ছুটতে থাকা মানুষগুলো যখন একটু আশ্রয়ের খোঁজে প্রাণপণে ছুটে চলছিল, ঠিক তখনই সিলিন্ডার বিস্ফোরণে সবকিছু একেবারে নিঃশেষ হয়ে যায়। কিন্তু তখনও বেঁচে থাকে হাতে গোনা মাত্র কয়েকটা প্রাণ। তবে শেষ অবধি তারা কি এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে সার্ভাইভ করতে পারবে, নাকি সমুদ্রের তলদেশে হারিয়ে যাবে? চলুন এই ভয়ঙ্কর যাত্রায় কিছুক্ষণ তাদেরকে সঙ্গ দিয়ে আসি। গল্পের শুরুতেই আমরা একটা বড় জাহাজ দেখতে পাই। এই জাহাজটার নাম পসিডন। এই জাহাজটা ছিল একটা ক্রুজ শিপ। এই জাহাজে লিফট থেকে শুরু করে সুইমিং পুল সহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো আজ ছিল 31st নাইট। এই শিপে সবাই এসেছে নিউ ইয়ার সেলিব্রেট করতে। সবাই যখন নিউ ইয়ার পার্টি এনজয় করছিল, ঠিক তখনই জাহাজের কেবিনে একটা শব্দ শুনতে পেয়ে সেখানকার ক্যাপ্টেন চমকে যায়। শব্দটা শুনে সে ভাবে হয়তো ইঞ্জিনে কোনো গন্ডগোল হয়েছে। তাই সে সমস্যাটা বের করার জন্য অন্যান্য ক্যাপ্টেনদেরকে চেক করতে বলে। ক্যাপ্টেনরা বিষয়টা চেক করে তাকে জানায় ইঞ্জিন একেবারেই ঠিক আছে, ইঞ্জিনে কোনো ধরনের সমস্যা নেই। এটা শুনে ক্যাপ্টেন বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা বিপদ আসতে চলেছে। এর কিছুক্ষণের মধ্যেই তার এই ধারণা একেবারেই সত্যি হয়ে যায়। সে দেখতে পায় একটা বিশাল সামুদ্রিক ঢেউ তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে। তাই সে এক মুহূর্ত দেরি না করে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর সে অ্যানাউন্স করে সবাইকে বলে কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটতে চলেছে, তাই যে যেখানে আছেন সবাই সাবধান হয়ে যান। এটা শুনে সবাই ভয় পেয়ে যায় আর এদিক ওদিক দৌড়াতে শুরু করে। ওদিকে আমরা দেখতে পাই সমুদ্রের সেই ভয়ঙ্কর ঢেউয়ের উচ্চতা এতই বেশি ছিল যে সেই ঢেউয়ের কারণে আকাশের চাঁদটাও ঢাকা পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ঙ্কর দানবরূপী ঢেউটা তাদের জাহাজের উপরে আসতে পড়ে আর তার পরপরই বিশাল জাহাজটা একেবারেই উল্টে যায়। জাহাজে থাকা প্রত্যেকটা মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করে যায়, কিন্তু সেই ঢেউয়ের ধাক্কাটা এতটাই প্রবল ছিল যে জাহাজে থাকা অনেকেই প্রাণ হারায়। এর কিছুক্ষণ পর জাহাজের কিচেনের গ্যাস চেম্বারটাও ব্লাস্ট করে, যার কারণে কিচেন ও কিচেনে থাকা শেফরা আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। জাহাজের ভেতরের এই দৃশ্যটা এতটাই ভয়াবহ আর মর্মান্তিক যে আপনি মুভিটা না দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না। এদিকে জাহাজের যেখানে পার্টিটা হচ্ছিল সেখানে সব থেকে বেশি মানুষ ছিল। তখন সেখানে একজন অফিসার আসে আর সবার উদ্দেশ্য করে বলে সবার জন্য দুইটা খবর আছে। তার মধ্যে খারাপ খবরটা হলো সুনামির আঘাতে আমাদের জাহাজটা উল্টে গেছে আর এই কারণে আমাদের জাহাজের অনেক যাত্রী মারা গেছে। আর ভালো খবরটা হলো আমরা আমাদের জাহাজের লোকেশনটা পাঠিয়ে দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে রেস্কিউ টিম এসে আমাদেরকে রেস্কিউ করে নিবে। এরপর আমরা ডিলেন নামের একটা লোককে দেখতে পাই। সে জাহাজে পড়ে থাকা ডেড বডিগুলোর কাছ থেকে ছুরি, টর্চ লাইট ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছিল। তখন সেখানে কর্লার নামের একটা বাচ্চা ছেলে আসে। ছেলেটা এসে তার কাছে জানতে চায় যে সে কি করছে। তখন ডিলেন তাকে বলে এখানে থাকলে আমরা কেউই বেঁচে ফিরতে পারবো না, তাই আমি জাহাজ থেকে পালানোর প্ল্যান করছি। সেই বাচ্চা ছেলেটা তখন তাকে বলে কিন্তু আমাদের জাহাজ তো পুরোপুরি উল্টে গেছে, নিচ থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। ডিলেন বলে আমি একটা রাস্তার সন্ধান পেয়েছি, সেখান থেকে বাইরে বের হওয়া যাবে। এই কথা শোনা মাত্রই কর্লার তার মাকে সেখানে ডেকে নিয়ে আসে। তার মায়ের নাম ম্যারি। ম্যারি ডিলেনকে জিজ্ঞাসা করে আসলে কি আপনি এই জাহাজ থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছেন? ডিলেন বলে হ্যাঁ, আমি পেয়েছি। তখন সেখানে রবার্ট নামের একটা লোক আসে। সে ওখানে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। ম্যারি ডিলেনকে বলে জাহাজের একজন অফিসার সবাইকে এখানেই থাকতে বলেছে, কিছুক্ষণের মধ্যেই নাকি রেস্কিউ টিম এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন সেখানে নেলসন নামের একটা লোক আসে। সে ম্যারির সাথে কথা শুনে ফেলে আর বলে আমি একজন আর্কিটেক্ট, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি এই জাহাজটা এমনভাবে বানানো হয়নি যে এটা উল্টোভাবে বেশিক্ষণ ভেসে থাকতে পারবে। তাই আমরা যদি এখানে এভাবেই দাঁড়িয়ে থাকি তাহলে খুব তাড়াতাড়ি পানিতে ডুবেই মারা যাব। এদিকে রবার্ট ডিলেনকে বলে তুমি কি জানো ডিস্কো যাওয়ার রাস্তা কোন দিকে? আসলে আমি আমার মেয়েকে অনেকক্ষণ যাবৎ খুঁজে পাচ্ছি না। শেষবার যখন ওর সাথে আমার দেখা হয়েছিল তখন ও এখানেই ছিল। আমি তোমার সাথে যাব, কিন্তু তার আগে আমি আমার মেয়েকে খুঁজে বের করতে চাই। প্লিজ আমাকে একটু সাহায্য করো আর আমাকে একটু শর্টকাট রাস্তা বলে দাও। এই কথা শুনে ডিলেন বলে আমি কোনো শর্টকাট রাস্তা চিনি না,
তখন রবার্ট একজন ওয়েটারকে ডেকে বলে, তুমি যদি আমাকে ডিস্কো দেওয়ার রাস্তা বলে দিতে পারো তাহলে তুমি সারা জীবনে যত টাকা ইনকাম করবে তার চেয়ে দ্বিগুণ টাকা আমি তোমাকে দেব। এই কথা শুনে ওয়েটার রাজি হয়ে যায় আর তারপর তারা সবাই মিলে উপরের দিকে যেতে শুরু করে। জাহাজটা উল্টে যাওয়ার কারণে জাহাজের নিচের দিকটা এখন উপরের দিকে, আর জাহাজের নিচের দিকে যে প্রোপেলারটা থাকে তার নিচে একটা ইমার্জেন্সি গেট আছে। কোনোভাবে যদি তারা সেখানে পৌঁছাতে পারে তাহলে সেখান থেকে তারা বাইরে বের হয়ে যেতে পারবে। তো যাই হোক, একটু পর তারা জাহাজের স্টাফ রুমে চলে আসে। সেখানে এসে তারা দেখতে পায় বের হওয়ার সব গেট একেবারেই বন্ধ। জাহাজে যেন পানি ঢুকতে না পারে সেজন্য জাহাজের গেটগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। অনেক কষ্ট করে তারা লিফটের গেট খোলে, কিন্তু গেটটা খোলার পর তারা দেখতে পায় সেখানে কোনো লিফট নেই। যে লিফটটা ছিল সেটা অনেক উপরে উঠে আটকে আছে। তাই তারা একটা স্টিলের বেঞ্চের সাহায্যে উপরের ফ্লোরে যেতে থাকে। তারা একজন আরেকজনের হাত ধরে ঝুলে উপরের ফ্লোরে উঠে যাচ্ছিল। সবার শেষে ছিল নেলসন আর সেই ওয়েটার। নেলসন যখন ডিলেনের হাত ধরে উপরের দিকে উঠছিল ঠিক তখনই তার হাতটা ফসকে বেঞ্চটা নিচে পড়ে যায় আর সেই ওয়েটার নেলসনের পা ধরে ঝুলে পড়ে। তারা ঝুলেও উপরে ওঠার অনেক চেষ্টা করছিল, কিন্তু তখনই উপরে আটকে থাকা লিফটটা নিচের দিকে নামতে শুরু করে। এটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন ডিলেন তাদেরকে বলে, আমি একা তোমাদের দুজনকে উপরে তুলতে পারছি না। সে নেলসনকে বলে, যদি তুমি ওয়েটারকে ছেড়ে না দাও তাহলে তোমরা দুজনেই মারা যাবে। এটা শুনে আর কোনো উপায় না পেয়ে নেলসন পা দিয়ে ধাক্কা দিয়ে ওয়েটারকে নিচে ফেলে দেয় আর তারপর সে উপরের ফ্লোরে উঠে যায়। ওয়েটার নিচে পড়ে সেখানেই মারা যায় আর সঙ্গে সঙ্গে সেখানে একটা বড় ধরনের ব্লাস্ট হয়। এরপর তারা ডিস্কো রুমের দিকে যেতে শুরু করে। ওদিকে ডিস্কো রুমে জেনিফার ও ক্রিশ্চিয়ানকে দেখা যায়। ক্রিশ্চিয়ান হলো জেনিফারের বয়ফ্রেন্ড আর জেনিফার রবার্টের মেয়ে। তাদের সাথে এলিনা ও লাকি নামের দুজন ছিল। আসলে ক্রিশ্চিয়ানের পা ডিজেলাইটের স্ট্যান্ডের ভেতরে আটকা পড়ে গিয়েছে, তাই তারা সবাই মিলে তাকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করছে। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা ক্রিশ্চিয়ানকে সেখান থেকে বের করতে সক্ষম হয় আর ঠিক সেই সময় সেখানে রবার্ট চলে আসে। রবার্ট সেখানে এসে তার মেয়েকে খুঁজে পেয়ে খুবই খুশি হয়ে যায় আর অন্যদিকে ক্রিশ্চিয়ানকে সবাই ফার্স্ট এইডের মাধ্যমে একটু সুস্থ করে তোলে। এরপর তারা সবাই মিলে উপরের দিকে যেতে থাকে, কিন্তু তারা দেখে আবারও তাদের দরজা লক হয়ে গিয়েছে। অনেক কষ্টে তারা একটা রাস্তা খুঁজে পায় যেখানে তাদের একটা ভাঙা লিফটের রড বেয়ে অন্যদিকে পার হতে হবে। এরপর তারা একে একে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেটাকে পার করতে থাকে। এমন করে তারা 5 জন অন্যদিকে চলে যায় আর এরপর আসে জেনিফারের পালা। কিন্তু লাকি নামের সেই মাতাল লোকটা তাকে বাধা দেয়। সে আগে যাবে বলে ঠিক করে। লাকি যখন ওই রনিং এর ঠিক মিডিলে ছিল তখনই হঠাৎ করে একটা বড় ইঞ্জিন উপর থেকে তার গায়ের উপর এসে পড়ে। ফলে সে রেলিংটা ভেঙে নিচে পড়ে যায় আর লাকিও সেখানেই মারা যায়। ইঞ্জিন রুমের তেলের ট্যাঙ্ক ফেটে গিয়ে প্রচুর পরিমাণে তেল নিচের দিকে পড়তে শুরু করে আর সেই তেলগুলো নিচে থাকা পানিতে মিশে গিয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা বিশাল ধরনের বিস্ফোরণ হয়, যার কারণে তাদের পার হওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। তখন ডিলেন ওই পাশে যাওয়ার জন্য অন্য একটা উপায় বের করে। সে ফায়ার ব্রিগেডের একটা পাইপ নিয়ে পানির ভিতরে ঝাঁপ দেয় আর তারপর সাঁতার কেটে অন্যদিকে চলে যায়। এরপর সে ওই পাইপটাকে নিয়ে গিয়ে একটা রেলিং এর সাথে বেঁধে দেয়। তারপর একে একে সবাই সেই পাইপটা বেয়ে বাকিরা অন্যদিকে পৌঁছে যায়। আসলে ডিলেন একসময় নেভিতে চাকরি করত, তাই সে জাহাজের ব্যাপারে সবকিছু জানে। অন্যদিকে যেখানে জাহাজের সবাই পার্টি করছিল সেখানে অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়েছিল। তারা অপেক্ষা করছিল এটা ভেবে যে রেস্কিউ টিম এখানে আসবে আর তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু তাদের ওই ফ্লোরের আশেপাশে পানি জমে এতটাই পানির প্রেসার বেড়ে গিয়েছিল যে পানির চাপে বন্ধ করে রাখা দরজা জানালা ভেঙে যেতে শুরু করে। এরপর সেই দরজা জানালার ভেতর দিয়ে পানি ঢুকে কয়েক মুহূর্তের মধ্যেই ফ্লোরটাকে পানিতে ডুবিয়ে দেয় আর সেখানে থাকা সবাই পানিতে ডুবেই মারা যায়। অন্যদিকে ডিলেন আর তার সঙ্গীরা সেই মানুষগুলোর আত্মচিৎকার শুনতে পায়। তারা খুব ভালোভাবেই বুঝতে পারে সেই ফ্লোরে থাকা সবাই মারা গেছে। এরপর তারা দেখতে পায় পানি দ্রুত গতিতে উপরের দিকে উঠতে শুরু করেছে। এখন যদি তারা এক মুহূর্ত সময়ও নষ্ট করে তাহলে তারা সবাই মারা যাবে। এদিকে তারা উপরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে না পেয়ে একটা এয়ারভেন্টের মধ্য দিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়। রবার্ট সবার আগে যেতে শুরু করে আর সবার শেষে আসে ডিলেন। অনেক কষ্টে সেই ছোট্ট ভেন্টের মধ্য দিয়ে তারা ভেন্টের শেষ প্রান্তে পৌঁছে যায়, কিন্তু রবার্ট দেখে ভেন্টের শেষ দিকটা বাইরের দিক থেকে আটকানো
রবার্টের হাত সেখান থেকে বাইরে বের হচ্ছিল না, তাই সে কর্লার মানে সেই বাচ্চাটাকে উপরের দিকে ডেকে নেয়। আর অন্যদের কারোর কাছে স্ক্রু ড্রাইভারের মতো কিছু একটা চাই, যেন সেটা দিয়ে কর্লার এটার স্ক্রু খুলতে পারবে। তখন এলিনা তার গলায় থাকা ক্রসটা তাকে দিয়ে দেয়। এদিকে তারা দেখতে পায় ভেন্টের নিচ থেকে পানি উপরের দিকে উঠতে শুরু করেছে। সময় মতো উপরের স্ক্রু খুলতে না পারলে তারা সবাই সেখানে ফেসে যাবে আর খুব অল্প সময়ের মধ্যেই মারা যাবে। অন্যদিকে কর্লার সেই ক্রসের সাহায্যে স্ক্রুটা খুলে ফেলে আর তারপর তারা ভেন্টের ভেতর দিয়ে বাইরে বের হয়ে আসে। ডিলেন তাদের জানায় তারা যদি আর 2টা ফ্লোর পার করতে পারে তাহলে তারা জাহাজের ভেতর থেকে বের হতে পারবে। এরপর তারা বের হওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে একটা বন্ধ চেম্বারের মধ্যে চলে আসে। সেখানে শুধুমাত্র একটা এয়ার টাইট গেট লাগানো ছিল। এখান থেকে সামনে এগোনোর কোনো রাস্তা দেখা যাচ্ছে না, আর তারা এর নিচের দিকে গেলে তারা পানিতে ডুবে যাবে। আর এটা দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায়। তারা কি করবে কিছুই ভেবে পায় না। তখন ডিলেন তাদেরকে বলে এটা একটা ব্যালেন্স ট্যাঙ্ক। জাহাজের ব্যালেন্স ঠিক রাখার জন্য এই ট্যাঙ্কে পানি ভরা হয়। যখন এই ট্যাঙ্কটা পানিতে ভরে যাবে আর এই ট্যাঙ্কের ভেতরে প্রেসার তৈরি হবে, তখন ওই এয়ারটাইট গেটটা খুলে যাবে আর এই ট্যাঙ্কের ভেতরের সব পানি ওই গেট দিয়ে বের হয়ে যাবে। এখান থেকে বের হওয়ার আর কোনো পথ না পেয়ে তারা ওই ট্যাঙ্কে পানি ভরার ডিসিশন নেয় আর চাবি খুলে দেওয়ার সাথে সাথেই পানি ভরতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওই ট্যাঙ্কটাতে পানি ভরে যায় আর তারা পানিতে ডুবে যায়। অনেকক্ষণ ধরে পানিতে ডুবে থাকার কারণে তাদের সবার অনেক খারাপ লাগছিল, কিন্তু ট্যাঙ্কের ভেতর পানির সঠিক প্রেসার না থাকায় গেটটা খুলছিল না। এরপর দেখা যায় পানির প্রেসার আস্তে আস্তে আরও বাড়তে থাকে আর সাথে সাথে গেটটা খুলে যায়। তখন তারা সবাই মিলে সাঁতার কেটে ওই ট্যাঙ্ক থেকে পাশের ট্যাঙ্কে চলে যায়, কিন্তু বিপদ যেন এখনও তাদের পিছু ছাড়েনি। তারা এখন যেখানে আছে সেখানে আস্তে আস্তে পানি বেড়েই চলেছে, আর তারা যেদিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেদিকে যেতে হলে পানির ভেতরে ডুব দিয়ে সাঁতার কেটে যেতে হবে। তারা সবাই খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। এই মুহূর্তে এই কাজটা করা যেন তাদের জন্য একেবারেই অসম্ভব, কিন্তু তবুও তারা সাহস সঞ্চয় করে পানির ভেতরে ডুব দেয় আর একটু একটু করে সামনের দিকে এগোতে শুরু করে। এলিনা পানিকে খুব ভয় পেত, তাই সে সবার পেছনে পড়ে যায়। কিছুক্ষণ সাঁতার কাটার পর এলিনার জামা পানির ভিতরে থাকা কিছু একটার সাথে আটকে যায়। সে নিজেকে সেখান থেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে, আর তখনই তার মাথাটা জাহাজের ভেতরে থাকা শক্ত কিছুতে ধাক্কা খায় আর মাথা ফেটে প্রচণ্ড রক্তক্ষরণের কারণে এলিনা তখনই মারা যায়। এলিনার আগে ছিল নেলসন। সে পেছনে তাকিয়ে এলিনাকে দেখতে না পেয়ে তাকে খোঁজার জন্য পেছনের দিকে চলে যায়। সে এলিনাকে খুঁজে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে, তারপর তাকে নিয়ে উপরের দিকে উঠে আসে। এলিনার এমন অবস্থা দেখে তারা তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে। আসলে তারা জানে না যে এলিনা আরও আগেই মারা গেছে। এলিনাকে বাঁচানোর অনেক চেষ্টা করার পরেও যখন তারা বিফল হয় তখন তারা সবাই খুব ভেঙে পড়ে। রবার্ট বলে, আমাদের সবার মতো এলিনার উদ্দেশ্য ছিল এখান থেকে বাইরে বের হওয়া, তাই এলিনার কথা মাথায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এখন তারা বেঁচে আছে মাত্র 7 জন। তো যাই হোক, এরপর তারা সবাই একটা সিঁড়ি বেয়ে নেক্সট ফ্লোরের দিকে উঠতে শুরু করে। সেখানে গিয়েও তারা দেখে বের হওয়ার সব রাস্তা বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর ডিলেন জাহাজের একটা ডায়াগ্রাম দেখতে পায়। সেটা সে সবাইকে দেখিয়ে বলে, এই করিডোরের নিচে একটা ওয়াটার টাইট দরজা আছে, যেখান থেকে আমরা প্রোপেলার টিউবে যেতে পারবো। একবার যদি আমরা প্রোপেলার টিউবে পৌঁছাতে পারি তাহলে সেখানে থাকা এমার্জেন্সি গেট খুলে আমরা আমাদের জাহাজের বাইরে বেরিয়ে যেতে পারবো। এরপর তারা সবাই মিলে সেদিকেই যেতে শুরু করে। তারা এগিয়ে গিয়ে দেখে করিডোরের রাস্তা পানিতে ডুবে গেছে, তাই সেখানে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তখন ডিলেন বলে, সবাই 2 জনের গ্রুপে ভাগ হয়ে যাও আর ইমার্জেন্সি গেট খুঁজে বের করো। কিন্তু এরপরও তারা যখন রাস্তা খুঁজে না পায় তখন তারা খুবই হতাশ হয়ে যায়। তারা সবাই মিলে একটা রুমে বসে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। ডিলেন সব থেকে বেশি হতাশ হয়ে গিয়েছে, কারণ সে সবাইকে কথা দিয়েছিল এই জাহাজ থেকে তাদেরকে বের করবে। তার এই অবস্থা দেখে রবার্ট তাকে বলে, তুমি আমাদেরকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু বাঁচা বা মরা সবকিছুই সৃষ্টিকর্তার হাতে, তাই তার উপর ভরসা রাখো। ঠিক এমন সময় জাহাজের ভেতরে একটা ভয়ঙ্কর ধরনের ব্লাস্ট হয় আর জাহাজটা একদিকে কাত হয়ে যায়। এদিকে দেখা যায় ম্যারি তার ছেলে অর্থাৎ কর্লারকে খুঁজে পাচ্ছে না।
এমন সময় জাহাজের করিডোরের উল্টো দিক থেকে একটা ঢেউ আসে, আর এই ঢেউয়ের সাথে ম্যারিকে ভাসিয়ে নিয়ে যায়। পানি কমে গেলে ডিলেন ম্যারিকে খুঁজতে চলে যায়, আর রবার্ট বাকিদেরকে নিয়ে প্রোপেলার টিউবের দিকে এগিয়ে যায়। এদিকে কিছুক্ষণ খোঁজার পর ডিলেন ম্যারিকে খুঁজে পায়, আর এরপর তারা কর্লারকে খুঁজতে শুরু করে। অন্যদিকে রবার্ট আর তার দল প্রোপেলার টিউবের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে আবার তারা একটা বিপদের মুখে পড়ে। তারা দেখে সেই প্রোপেলারটি প্রচণ্ড স্পিডে ঘুরছে। সেটাকে যে কোনো উপায়ে বন্ধ করতে হবে, না হলে তারা কেউ সেখানে থাকা গেট দিয়ে বের হতে পারবে না। রবার্ট তখন সেখানে থাকা জাহাজের একটা ডায়াগ্রাম খুঁজে পায়, আর সেটা সেই ক্রিশ্চিয়ানকে দেখিয়ে বলে, এই চেম্বারের নিচে ইঞ্জিন রুম রয়েছে, সেখানে গেলে আমরা এই প্রোপেলারকে অফ করতে পারবো। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো যেখান থেকে যেতে হবে সেটা পানিতে ভরে গেছে, আর সেখানে যেতে হলে 150 ফুট পানির নিচ দিয়ে সাঁতার কেটে যেতে হবে। অন্যদিকে ডিলেন ও ম্যারি কর্লারকে খুঁজে পায়, কিন্তু কর্লার এমন একটা জায়গায় আটকে পড়েছিল যেখানে যাওয়ার রাস্তা পানির নিচ দিয়ে ছিল। তখন ডিলেন পানির ভিতরে ডুব দেয় আর কর্লারকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করে। এদিকে রবার্টের কথা শুনে ক্রিশ্চিয়ান বলে, আমি সেখানে যাব, কারণ সে জানে রবার্টের অনেক বয়স হয়ে গেছে, সে এতটা রাস্তা পানির ভেতর ডুব দিয়ে সাঁতার কেটে যেতে পারবে না। কিন্তু রবার্ট তাকে যেতে দিতে চাচ্ছিল না। আর এইসব শুনে জেনিফার কাঁদতে শুরু করে। এমন সময় রবার্ট তাদেরকে গুড বাই জানিয়ে পানির ভেতরে ঝাঁপ দেয়, আর কিছুক্ষণের মধ্যেই সাঁতার কেটে সে ইঞ্জিন রুমের মধ্যে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে পপুলার অফ করার সুইচটা নষ্ট হয়ে গেছে, তাই সে অন্য একটা সুইচ টিপে অফ করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সে ইলেকট্রিক শক খায়, কারণ পানিতে ডুবে থাকার কারণে সেই সুইচটা কারেন্ট হয়ে গিয়েছিল। অন্যদিকে আবার রবার্টের সারা শরীরও ভিজে ছিল, আর ইলেকট্রিক শকটা এতটাই তীব্র ছিল যে সে মারাই যাচ্ছিল। কিন্তু মারা যাওয়ার আগ মুহূর্তে সে পপুলার রিভার্স বাটনটা টিপে দেয়, আর এভাবেই সে সবাইকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। ওদিকে অনেক চেষ্টা করার পর ডিলেন কর্লারকে মুক্ত করে নেয়। এরপর তারা সেই পপুলার টিউবের কাছে পৌঁছে যায়। ডিলেন সেখানে গিয়ে সবার কথা শুনে বুঝতে পারে রবার্ট আর বেঁচে নাই। তারপর সে চেক করে দেখে যে প্রোপেলারটা তখনও অফ হয়নি, এখনও সেটা রিভার্সে ঘুরছে। তখন ডিলেন একটা প্ল্যান করে। ক্রিশ্চিয়ান ডিলেনের কথা মতো একটা গ্যাস সিলিন্ডার তার দিকে এগিয়ে দেয়, কিন্তু সেখানে বাতাসের প্রেসার এতটাই বেশি ছিল যে সিলিন্ডারটি তাদের হাত থেকে ফসকে গিয়ে ইমার্জেন্সি গেটে আটকে যায়। অন্যদিকে তাদের ওই চেম্বারে পানি ভরে যাচ্ছিল। এটা দেখে তারা সবাই খুব ভয় পায়। তারা ভাবছিল শেষ মুহূর্তে এসে হয়তো তারা বাঁচতে পারবে না। অন্যদিকে ডিলেন একটা লোহার রেলিং ধরে সেই সিলিন্ডারটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। আসলে প্রোপেলারটা রিভার্সে ঘুরছিল, তাই ওই ইমার্জেন্সি গেট দিয়ে ভিতরে সব বাতাস খুব স্পিডে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। এই সময় ডিলেন যদি ওই রেলিং ছেড়ে দেয় তাহলে সে গেট দিয়ে ছিটকে বাইরে বেরিয়ে যাবে আর প্রোপেলারের ধাক্কা খেয়ে মারা যাবে। অনেকক্ষণ ধরে প্রাণপণ চেষ্টা করার পর ডিলেন সেই সিলিন্ডারটাকে বাইরে বের করে দেয়, আর সেটা বাইরে বের হয়ে প্রোপেলারের ধাক্কা খেয়ে একটা বিশাল বড় ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার কারণে প্রোপেলারটাতে আগুন লেগে যায় আর ভেঙে গিয়ে সেটা বন্ধ হয়ে যায়। এরপর তারা এক এক করে সেই জাহাজ থেকে বাইরে বের হয়ে আসে আর সমুদ্রের পানিতে ঝাঁপ দেয়। জাহাজ থেকে তারা কিছুটা দূরে একটা লাইফ বোট দেখতে পায়। সাঁতার কেটে তারা সবাই ওই বোটে উঠে পড়ে। তখন তারা দেখতে পায় তাদের সেই জাহাজটা কাত হয়ে তাদের গায়ের উপর পড়তে চলেছে। এটা দেখে তারা তাদের বোটটাকে সামনের দিকে নিয়ে যায়। এইভাবেই তারা শেষ বিপদের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। কয়েক ঘন্টা আগেও যে জাহাজটা মাথা উঁচু করে সমুদ্র পাড়ি দিচ্ছিল, সেই জাহাজটাই কয়েক মুহূর্তের মধ্যেই সমুদ্রের পানির নিচে ডুবে গেল। তারা বোটে 6 জন ছিল। ডিলেন একটা ফ্লেয়ার গান আকাশের দিকে ছোড়ে, আর কিছুক্ষণের মধ্যে রেস্কিউ টিম সেটা দেখতে পায় আর তাদের কাছে চলে আসে। এটা দেখে তারা সবাই খুব খুশি হয়ে যায়, কারণ এত বড় একটা বিপদ যেখান থেকে বাঁচা প্রায় অসম্ভব ছিল সেটাকে তারা সম্ভব করেছে। জাহাজটা উল্টে যাওয়ার পর 10 জন যাত্রী জীবন বাঁচানোর জন্য যাত্রা শুরু করেছিল, আর তাদের মধ্যে মাত্র 6 জন জীবন বাঁচাতে পেরেছিল। আর এর মধ্য দিয়ে তাদের এই দুঃসাহসিক যাত্রার শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে এই দুঃসাহসিক অভিযানের গল্পটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।